আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিবিটিসি এই 2025-এর বাকি ম্যাথগুলো নিয়ে। তো দেখেন, এইখানে আমাদের কমিউনিকেশনের একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলতেছে আমাদের টোটাল 10টা আসলে সাবস্টেশন আছে, যার প্রত্যেকটার আলাদা আলাদা 5টা চ্যানেল আছে। তাহলে টোটালি হচ্ছে 50টা। আমরা আপাতত একে একে হিসাব করি। 5টা চ্যানেল আছে, প্রত্যেকের আবার ব্যান্ডউইথ বলা আছে হচ্ছে 100 হার্টজ। তাহলে এটা কিন্তু এই আলাদা আলাদা যে সিগন্যাল আছে, ওই সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে এত। এবং সবসময় মনে রাখতে হবে, সিগন্যাল ব্যান্ডউইথ বলতে নর্মালি সিগন্যালের ফ্রিকোয়েন্সি মিন করে, অর্থাৎ এক একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্টজ। তার মানে প্রত্যেকটা সিগন্যালের আমরা এফএম যদি বলি, অথবা কেউ কেউ কোনো কোনো রাইটার এটাকে বি হিসাবে মেনশন করে, এটা আপনার ইচ্ছা, আপনি যা ইচ্ছা দেন, সমস্যা নাই। এটা হচ্ছে 100 হার্টজ। এফএম যদি এত হয়, তাহলে নাইকুইস্ট রেট সবসময় সিগন্যাল ব্যান্ডউইথের দ্বিগুণ হয়, অ্যাটলিস্ট দ্বিগুণ আমাকে নিতে হবে। তাহলে এটা হচ্ছে 200 হার্টজ। এইখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, প্রশ্নে অনেক সময় এরকম কিন্তু আসলে একটু ট্রিক্স করে। সেটা বলতেছে যে দ্য স্যাম্পলিং রেট ইজ টুয়াইস দ্য নাইকুইস্ট রেট। অনেকেই কিন্তু নাইকুইস্ট রেট দিয়ে অ্যান্সার করে আসতে পারেন, বাট সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের স্যাম্পলিং রেট হবে নাইকুইস্ট রেটের দ্বিগুণ। নাইকুইস্ট রেট নিজে কিন্তু সিগন্যাল ব্যান্ডউইথের দ্বিগুণ। আর আমাদের স্যাম্পলিং রেট এই প্রশ্নের জন্য, অন্য প্রশ্নে কিন্তু দ্বিগুণ না বললে অন্য কিছু বলতে পারে, এই প্রশ্নের জন্য স্যাম্পলিং রেট হচ্ছে নাইকুইস্ট রেটের দ্বিগুণ। আর যদি এই টাইপ কোনো কথাবার্তা কিচ্ছু না বলে, তাহলে আমরা স্যাম্পলিং রেট নাইকুইস্ট রেটের সমান নিয়ে নিলেই চলতেছে। বাট এখানে যেহেতু দ্বিগুণ বলে দিছে, আমাদের দ্বিগুণ নিতে হবে। তাহলে এটা হচ্ছে 400 হার্টজ। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ওভারঅল বিট রেট? আচ্ছা, ওভারঅল বিট রেট আর বি সমান কি হবে? আপাতত আমি সিঙ্গেলটার জন্য বের করি, মানে একটা সিগন্যালের ব্যান্ডউইথ কত হবে। তো একটা সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে এন ইন্টু এফ এস। প্রশ্নে আমাদের এন কি বলা আছে? দ্য সিগন্যাল ইজ কোয়ান্টাইজড অ্যান্ড এনকোডেড। এইটা মেবি বলা থাকতে পারে। আচ্ছা, এই যে এই অংশটা আমাদের আসলে বাদ পড়ে গেছিল, এটা একটু বলে আমাদের এই যে এইখানে কত ইয়েতে নিতে হবে সেটার জন্য একটা ক্লু দেওয়া আছে, যে আমাদের ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর হবে হচ্ছে 0.25% অফ দ্য পিক অ্যাম্পলিটিউড এমপি। আচ্ছা, এটা আমরা আপাতত জায়গা থাক, আমরা এটা আগে বের করে নিই। এন এর ভ্যালু বের করে নিলে এখানে বসাইতে পারলেই চলতেছে। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর হচ্ছে ডেল্টা বাই টু হয়। তাহলে এটা সমান কত হবে? 0.25% অফ এমপি, তার মানে 0.25 ডিভাইডেড বাই 100 এমপি। আর ডেল্টা মানে আমরা জানি 2 এমপি/এল। এই টু কিন্তু নিচের থেকে অলরেডি আসে। এল সমান হচ্ছে 0.25 ডিভাইডেড বাই 100 এত। এমপি এমপি কাটাকাটি হয়ে গেল, টু টু কাটাকাটি হয়ে গেল। তাহলে এল সমান কি? এটা উল্টাই গেল, এটা উল্টাই যাবে, তার মানে 100/0.25। এটা ক্যালকুলেশন করলে দেখেন কত চলে আসতেছে। 100/0.25, এটা করলে আসতেছে হচ্ছে 400। কিন্তু 400 লেভেল এটা আসলে সম্ভব না, কারণ দেখেন এন বের করলে আমরা বুঝতে পারবো যে কেন সম্ভব না। আমরা যদি এই যে লগ টু 400 নেই, 8.64, কিন্তু বিট তো এরকম ভাঙা আকারে আসে না। তাহলে আমাদেরকে কত নিতে হবে? 9 বিট নিতে হবে। তার মানে নতুন আমাদের লেভেল কত হচ্ছে? 2⁹ করলে যা থাকে তাই। 2⁹ করলে লেভেল কত আসে দেখেন, 2⁹ তার মানে হচ্ছে 512। তার মানে 400 না, আমাদেরকে হচ্ছে 512 লেভেল ইউজ করতে হবে, যেখানে এন হবে হচ্ছে 9। তাহলে এখন আমাদের দেখেন সিঙ্গেল চ্যানেলের বিট রেট কত হবে? এন ইন্টু এফ এস, এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেলের বিট রেট। ওভারঅল কত হবে? 10টা সাব স্টেশন আছে, যেই 10টার এক একটার আবার 5টা করে চ্যানেল আছে। দিলেই কিন্তু যা আসবে এটা হচ্ছে আমাদের ওভারঅল বিট রেট। তার মানে 5×10=50 ইন্টু 400 ইন্টু 9 বিট। এটা অনেক বড় চলে আসতেছে, 1000 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমাদের 100 kbps হয়ে যাচ্ছে। সরি, 180 kbps। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। এই ম্যাথটা দেখেন, এখানে কি বলতেছে, এই 350 kVA। আচ্ছা, এইখানে এই ভোল্টেজ রেটিংটা মেবি আলাদা ছিল, এটা আমার ঠিক খেয়াল নাই।
আর প্রশ্নের ভ্যালুগুলো এমন ভাবে দেওয়া ছিল যে এটার আসলে প্রয়োজন পড়ে না, এই জন্য এটা মনে নাই। এটা হয়তো কোনো একটা ভ্যালিড কোনো একটা মান প্রশ্নে দেওয়া ছিল, আপাতত এটার দিকে আমরা না তাকাই। এই ভ্যালুটার দিকে খেয়াল রাখি, টোটাল যে কেভিএ সেটা হচ্ছে 350। ট্রান্সফরমার হ্যাজ 1.2% রেজিস্ট্যান্স অ্যান্ড 5% রিঅ্যাক্টেন্স, এটা ওকে। ফাইন্ড ভোল্টেজ রেগুলেশন অ্যাট রেটেড লোড, 0.9 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। অলসো ফাইন্ড এফিসিয়েন্সি ফর 75% অফ রেটেড লোড। ওকে, তাহলে এটা আমরা কয়েকভাবে করতে পারি। এক, যদি পার ইউনিট দিয়ে আমাদের হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলে, আমরা হচ্ছে হাবার্টের যে সূত্রটা শিখছিলাম সেটাও অ্যাপ্লাই করতে পারি, আবার হচ্ছে সার্কিট পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারি। যে কোনো একটা করলেই চলবে, এটা কোনো সমস্যা না। হাবার্ট যে সূত্রটা ছিল সেটা কেমন ছিল আমি সেটা একটু দেখাই দিই, অনেকে হয়তো এটা ফলো করেন। সেটা ছিল এরকম, যে আর পার ইউনিট প্লাস কস ফাই হোল স্কোয়ার প্লাস এক্স পার ইউনিট প্লাস সাইন ফাই, যেহেতু ল্যাগিং এজন্য প্লাস হবে হোল স্কোয়ার মাইনাস 1 × 100%। এটা করে দিলে ইজিলি কিন্তু আমাদের রেগুলেশনটা চলে আসবে। তাহলে দেখেন, আচ্ছা সাই কস ফাই হচ্ছে 0.9, তাহলে সাইন ফাই কত হবে? আচ্ছা এইটা কিন্তু পরবর্তীতে কিছু লেখা ছিল, সেটা হচ্ছে 75% অফ রেটেড লোড, এই পাওয়ার ফ্যাক্টর 0.9ই দেওয়া, সরি 0.9ই দেওয়া ছিল। বাকি সব সেম, বাকি সব সেম, জাস্ট পাওয়ার ফ্যাক্টর 0.9ই করে বলা আছে। তো এটা তুললে কিন্তু আমাদের মোটামুটি রেগুলেশনটা চলে আসবে। এটা কত আসে দেখেন, আর পার ইউনিট মানে যে 1.2%, তাহলে এটাকে পার ইউনিট করলে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.012 প্লাস 0.9 তার হোল স্কোয়ার প্লাস এক্স পার ইউনিট হচ্ছে 5%, মানে 0.05 প্লাস কস ফাই যদি 0.9 হয়, সাইন ফাই কত হবে? এটা আমরা আরেকটা ভাবে করতে পারি, সাইন কজ ইনভার্স 0.9 বসাই দিলেই চলতেছে। এইটা কিন্তু আবার হোল স্কোয়ার করতে হয়। আচ্ছা এখানে মনে হয় ব্র্যাকেট একটা কম চলে আসছে, একটা, দুইটা, তিনটা, আচ্ছা তিনটা ব্র্যাকেট হবে, তিনটা ব্র্যাকেট সমান চেপে দিলাম এত, -1 × 100% করে দিলে এই যে 3.34% লিখে দিতে পারি আমরা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা সার্কিট নিলাম, যেহেতু পার ইউনিট আমরা পার ইউনিটে ক্যালকুলেশন করব। রেটেড লোড, দ্যাট মিন্স এখানকার ভোল্টেজও 0 ডিগ্রি হবে, আবার যে কারেন্ট যাবে এই কারেন্ট হচ্ছে 1, আর অ্যাঙ্গেল হচ্ছে -cos−1 0.9 পার ইউনিট। এটা হয়ে যাবে হচ্ছে যে 0.05, এটা হয়ে যাবে 0.012, আর এইটা হচ্ছে আমাদের ভিপি, যেটা বের করতে হবে পার ইউনিটে। বোথ সাইডে সেম ভ্যালু, এই জন্য আপনি ভিপি প্রাইম দেন ভিপি দেন কিছু যায় আসে না, একই কথা। তাহলে এটা সমান কত হবে? এই ভোল্টেজ প্লাস এই ড্রপ করে দিলে আমরা ভিপির মানটা পেয়ে যাব, 1 + 1। রেটেড বলে কিন্তু সব 1 নিচ্ছে, যদি অন্য লোড হতো তখন কিন্তু আমরা সেটা ইউজ করতাম, এটা প্রশ্নের উপরে ডিপেন্ড করতো। ওকে, ইন্টু 0.012 প্লাস 0.055, এই করে দিলেই কিন্তু আমাদের দেখেন চলে আসতেছে কত, 1.033, 2.205। ওকে, এখন আমরা জাস্ট এখন ভোল্টেজ রেগুলেশনটা বের করলে চলতেছে। কত? 1.033 -1 /1 × 100%। এটা নো লোড ভোল্টেজ, এটা ফুল লোড ভোল্টেজ, এটা তো ফুল লোড ভোল্টেজ ইন্টু 100% করে দিলে দেখেন এটা বোঝাই যাচ্ছে যে বিয়োগ করলে 0.33 থাক। আচ্ছা করি, 1.033 -1, এক দ্বারা ভাগ করলেও যা কথা, না করলেও তাই কথা, ইন্টু 100% করলে দেখেন আমাদের চলে আসতেছে কত, 3 পয়েন্ট। আচ্ছা এই যে আরেকটা থ্রি সামনে, এরপরে তো আরো থ্রি ছিল, আমরা একবারে 3.33% লিখে দিতে পারি, এখানে একটা থ্রি। এইটা আর এইটা কিন্তু একদম হুবহু মিলে যায়। তো যদি আমরা ভ্যালুগুলো দশমিকের পরে সবগুলো চেক করতাম, তাহলে দেখতাম যে এই ভ্যালু আর এই ভ্যালু হুবহু মোটামুটি মিলে যাচ্ছে, অথবা সমস্যা নেই 3.34, 3.33, এতে কিছু যায় আসে না, একটা নিলেই চলবে। তাহলে এইটা গেল আমাদের প্রথম অবস্থা।
এবার পরেরটা হচ্ছে 75% লোডে আমাদের বের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে কোর লস দেওয়া ছিল, এটা মনে হয় আমি তোলার সময় কেটে গেছে। কোর লস দেওয়া ছিল হচ্ছে 1.2 কিলোওয়াট। আমি একটু চেক করি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা 1.2 না, 3.2 কিলোওয়াট দেওয়া ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের কোর লস দেওয়া ছিল, তার মানে কি শুধুমাত্র কপার লস বের করতে হবে 75%। তাহলে 350 কেভিএ যেহেতু আমাদের ফুল লোড, তাহলে আমরা প্রথমত ফুল লোড কপার লসটা বের করে ফেলি। ফুল লোড কপার লস কত? 350 কেভিএ। আচ্ছা, 350 কেভিএ তো বলা ঠিক হবে না। কপার লস কিভাবে বের করতে হয়? আর পার ইউনিট, কারণ আর পার ইউনিট যা কথা, কপার লসের পার ইউনিট তাই কথা, কারণ পার্সেন্টেজে দুইটাই আসলে সেম মিন করে। ইনটু এস বেস, এটা কিন্তু পি পার ইউনিট মেইনলি। আর বেজ সবসময় কিন্তু এস এর হয়। আপনারা কিন্তু এই কপার লস দেখে আবার এটাকে ওয়াট বানায় নিয়েন না, কারণ পি বেস বলে কোনো কিছু নাই। পাওয়ারের ক্ষেত্রে সবসময় এস বেস ফলো করতে হবে, ইম্পিডেন্সের ক্ষেত্রে সবসময় ইম্পিডেন্সের বেস বা জেড বেস ফলো করতে হবে। আর বেস, এক্স বেস, পি বেস, কিউ বেস এসব বলে আসলে কিছু হয় না। তাহলে আর পার ইউনিট বলতে 0.012 ইন্টু এস বেস। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, এই বারবার আলাদা না করে একবারে 75%-এর জন্যই বের করে ফেলতে পারি। ফুল লোডের জন্য যদি 350 হচ্ছে বেজ হয়, 75%-এর জন্য বেজ হবে কত? 350 গুণিত 0.75। না, এইভাবে না করে, এইভাবে করলে আমাদের একটু ভুল হওয়ার চান্স থাকবে, আমরা ফুল লোডই করি। কারণ ওই ক্ষেত্রে আমাদের একটু ক্যালকুলেশনটা ঝামেলা হবে। এটা যদি করি কত আসে দেখেন, 0.012 ইন্টু 350, তাহলে এইটা হচ্ছে আমাদের ফুল লোড কপার লস 4.2 কিলোওয়াট। তাহলে 75% কপার লস কত হবে, অর্থাৎ 75% লোডের জন্য কপার লস কত হবে? 0.75 ইন্টু 4.2। তাহলে এটা আসতেছে হচ্ছে 2.3625 এত কিলোওয়াট। বাস, এবার আমরা এফিসিয়েন্সি বের করে ফেলি। এফিসিয়েন্সি কত আসবে? 350 ইন্টু পাওয়ার ফ্যাক্টর কত, 0.9, কিন্তু যেহেতু 75% লোডের কথা বলতেছে, তাহলে 0.75 গুণ করতে হবে ইন্টু 100%। এটার আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার কত হবে, এই আউটপুটের সাথে লস গুলা গুণ করে দেবে, যোগ করে দেবে। কপার লস হচ্ছে 2.3625, আর কোর লস হচ্ছে আমাদের 4.2 বলা আছে, সরি 3.2 বলা আছে। এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 97.699, আমরা 7 লিখে দিতে পারি। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন বলতেছে থ্রি ফেজ এত কেভিএ, ওয়াই কানেক্টেড অল্টারনেটর সাপ্লাইজ দ্য রেটেড লোড at এত ল্যাগিং ইফ আর্মেচার রেজিস্ট্যান্স ইজ এত, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত, ফাইন্ড পাওয়ার অ্যাঙ্গেল অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন। তাহলে অল্টারনেটরের সার্কিটটা এক্স্যাক্টলি ট্রান্সফরমারের মতো পার ফেজ সার্কিটটা। এটা হচ্ছে আমাদের ফুল লোড, কত 400 ভোল্টেজ দেওয়া আছে, তাহলে ওয়াই কানেকশনের জন্য কি 400/√3 হবে, আর আমরা 0 ডিগ্রি ধরে নিলাম।
রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 ওহম, আর এটা হচ্ছে এত। এই ই এটা আমাদের বের করে নিতে হবে। ই এর যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল, আর এইটা আর এইটা থেকে আমরা ইজিলি ভোল্টেজ রেগুলেশন বের করে ফেলতে পারবো। তাহলে এটা আসে হচ্ছে V5 প্লাস IA ইন্টু ZS। V5 কত, 400/√3 প্লাস কারেন্ট কত, যেহেতু ফুল লোডের কথা বলা আছে, তাহলে পাওয়ারকে ভোল্টেজ দ্বারা ভাগ করলে যা আসে তাই। পাওয়ার হচ্ছে 10 kVA, তার মানে 10,000 বাই, যেহেতু এটা টোটাল পাওয়ার, এজন্য আমাদের √3 ইন্টু লাইন ভোল্টেজ নিতে হবে। লাইন ভোল্টেজ কত, 400। পাওয়ার ফ্যাক্টর গুণ করব না, কারণ এটা কেভিএ তে দেওয়া আছে। এটা যদি কিলো ওয়াটে থাকতো তাহলে পাওয়ার ফ্যাক্টর গুণ করতাম। কেভিএ তে আছে বলে আমরা পাওয়ার ফ্যাক্টর গুণ করব না। দিলাম অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স, পাওয়ার ফ্যাক্টর বলে দিছে কত দেখেন, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং, তাহলে 0.8 নিয়ে নিলাম, ইন্টু এর সাথে গুণ করে দেবো কত, এই যে 0.5 আর 10, 0.5 প্লাস 10I, যেটা আসবে এটা হচ্ছে আমাদের এটাও কিন্তু আসলে ইনডিউস পার ফেজ ভোল্টেজ, 341.89, 18.97। তাহলে পাওয়ার অ্যাঙ্গেল কত, 18.97 ডিগ্রি। আর ভোল্টেজ রেগুলেশন কত, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100% করে দিলে যা আসে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবসময় হিসাব রাখতে হবে, আমরা পার ফেজ ভোল্টেজ নিয়ে রেগুলেশন বের করব। লাইন করতে গেলে ভুল হওয়ার অনেক সময় চান্স থাকতে পারে, এই জন্য আমরা পার ফেজ নিয়ে করব, এটা সব থেকে পারফেক্ট। 48.04%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন, এখানে আমাদের বলে দিছে যে এই যে তিনটা লাইন, আর ওয়াই, বি, যেখানে বি লাইনটা আমাদের কোনো একটা কারণে ওপেন হয়ে গেছে, ফলে এখানে কি 0 অ্যাম্পিয়ার কারেন্ট, কোনো কারেন্ট ফ্লো করবে না। এইখানে কারেন্ট ফ্লো করতেছে 10 অ্যাম্পিয়ার, যেহেতু ডেল্টা কানেক্টেড। এখন আমরা ইজিলি এটা বলতে পারি, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এইটা দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, এর ভেতরে ফ্লো করার পর এইটা দিয়ে সেম পরিমাণ কারেন্ট আসবে। তার মানে এই কারেন্টটা অবশ্যই কত হবে, 10 অ্যাঙ্গেল 0 অ্যাম্পিয়ার। তো আই আর, যেই কারেন্ট এটার নাম হচ্ছে আই আর, এটার নাম হচ্ছে IY। খেয়াল করে দেখেন, IY যেদিকে চলতেছে এটা তার বিপরীত। তার মানে আমরা এরকম বলতে পারি যে IR যদি 10 অ্যাঙ্গেল 0 হয়, IY হবে এইটার উল্টা। উল্টা মানে কি, আমরা 180ও লিখতে পারি অথবা -10 অ্যাম্পিয়ারও লিখতে পারি, দুইটা একই কথা। এই মাইনাসকে আমরা তুলে দিয়ে অ্যাঙ্গেল 180 লিখতে পারি, দুইটার কোনো পার্থক্য নাই। আমাদের প্রশ্ন হচ্ছে আর লাইন এবং ওয়াই লাইনের জন্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দেখাইতে হবে। তাহলে প্রথমে আমরা আর এর জন্য দেখাই। IR0, এটা মানে হচ্ছে সিম্পলি তিনজনের যোগফল, মানে এই যে IR0 মানে হচ্ছে IR যোগ IY যোগ IB। এটা আরেকটা জিনিস মনে রাখবেন, জিরো সিকোয়েন্স কারেন্ট তখনই পাওয়া যায় যখন ওয়াই কানেকশন হয় এবং নিউট্রাল গ্রাউন্ডেড থাকে। ডেল্টা কানেকশনের জন্য কখনোই জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। আবার ওয়াই কানেকশনে যার নিউট্রাল ওপেন থাকে তারও জিরো সিকোয়েন্স থাকে না। তার মানে এটা আমরা না ক্যালকুলেশন করেও বের করে ফেলতে পারি। আর যদি ক্যালকুলেশন করে নিই যে এই দুইটা যোগ করলে তো এমনিই জিরো হবে, একটার একটার অপোজিট, এটা বলা লাগে না। আর ওয়ান কত হবে, ওয়ান হচ্ছে IR যোগ AIY যোগ A²IB। IB তো জিরো, এই যে IB 0, তাহলে এইটা আর নেওয়া লাগতেছে না, শুধু এই দুইটা ক্যালকুলেশন করলে কিন্তু চলতেছে। এ মানে হচ্ছে 1/120, তাহলে IR মানে হচ্ছে 10 প্লাস এ মানে হচ্ছে 1/120 ইন্টু, আর ওইটা মানে তো এই যে -10 বললাম, এটা করলে আসতেছে দেখেন কত,
ব্র্যাকেট দিয়ে করি। আচ্ছা, মেবি আমাদের একটু সূত্র ভুল হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু নিতে ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যদি সিকোয়েন্স হয় সামনে কিন্তু একটা 1/3 থাকবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদিও সমস্যা নাই, কারণ এমনিতেও 0, 1/3 করলেও 0 হচ্ছে। আচ্ছা, যাই হোক, যেটা আসতেছে ভাগ 3 করে দেবো আমরা, করলে আসতেছে 5.77 -30 ডিগ্রি। IR2 কত আসতেছে? আর একটা 1/3 নিতে হবে। এটা করলেও চলতেছে, না করলেও সমস্যা নাই। এটা মনে রাখবেন, এটা হচ্ছে 1 - 120 হয়, বাকি ফরম্যাট তো সেম। তাহলে এটা আসতেছে কত, 17 ভাগ 3 করে দিতে হবে। তার মানে সেম মান, শুধু 30 ডিগ্রি আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর ফেজের জন্য সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। এবার আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নর্মাল হিসাব, নেগেটিভ সিকোয়েন্স উল্টা হিসাব। তো পজিটিভ সিকোয়েন্সে কি হয়, আর ওয়াই বি, এটা তো আমরা নর্মাল সিকোয়েন্স জানি, এবিসি অথবা আর ওয়াই বি। তাহলে আর ওয়াই বি, তার মানে ওয়াইটা আর থেকে 120 ডিগ্রি ল্যাগে থাকবে। আর নেগেটিভ সিকোয়েন্স উল্টা। উল্টা মানে কি, আর এর পরে পাবো বি, দেন ওয়াই। তার মানে IR1 এর থেকে 120 বিয়োগ করে দিলে IY1 পাবো, আর IR2 থেকে 120 যোগ করে দিলে আমরা IY2 পাবো। তাহলে আর জিরোটা কিন্তু সবার সমান, তার মানে আমরা বলা যায় IY0টাও স্টিল 0 পাবো। IY1 যেটা আছে সেটা কত পাবো, এইখান থেকে 120 বিয়োগ করে দেবো। মান সেম থাকবে, মান সেম থাকবে, অ্যাঙ্গেল 120 বিয়োগ হয়ে যাবে। তাহলে মান এতই থাকবে, এটা থেকে 120 বিয়োগ করলে কি -150 হয়ে যাবে। 5.77 -150 ডিগ্রি অ্যাম্পিয়ার। IY2 কত হবে দেখেন, এর সাথে 120 যোগ করে দেব। তাহলে এর সাথে যদি 120 যোগ করি, তাহলে 120 আর 30-এ 150 হয়ে যাবে। 5.77 150 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ওয়াই ফেজ। আর যদি বি ফেজ বের করতে বলতো, একই কনসেপ্ট, IB0 জিরো আসতো, IB1 হতো কি, এর সাথে 120 যোগ করতাম, IB2 হতো এর সাথে 120 বিয়োগ করতাম। দেখেন কমন সিস্টেম। আমরা এটা মনে রাখবো, পজিটিভ সিকোয়েন্স নর্মাল হিসাব RYB, নেগেটিভ সিকোয়েন্স উল্টা হিসাব RBY। এটা যদি আমাদের RYB না দিয়ে ABC থাকতো, তাহলে আমরা এটাকে ABC কল্পনা করতাম, এটাকে ACB কল্পনা করতাম। এটা জাস্ট মোটামুটি মনে রাখলে আমাদের চলতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরোপুরি ডিপিডিসির সমাধান।